যেভাবে ম্যাচটা দেখেছেন, আপনিও গতকালকে প্রেস বক্সে ছিলেন, উপস্থিত ছিলেন, একদম খুব কাছ থেকে দেখেছেন, বাংলাদেশ আসলে কোন কোন জায়গায় পিছিয়ে থাকার কারণে হেরে গেল? ধন্যবাদ নাজিম। প্রথম বিষয়টা হলো যে বাংলাদেশ কিন্তু এই সিরিজে যা খেলছে তাতে আপনি উইকেট যেভাবে তৈরি করা হয়েছে তাতে আপনি বলতে পারেন যে জেতার জন্য মঞ্চটা তৈরি করে তারা এখানে খেলতে নেমেছে। বাট সেই জেতার জন্য যে মঞ্চটা তৈরি করলেন, যে উইকেট তৈরি করলেন, সেই উইকেটে কিন্তু আপনি সেকেন্ড ম্যাচটা সেখানে জিততে পারলেন না। সুপার ওভারে ম্যাচটা হেরে গিয়েছেন, যদিও ম্যাচে আপনার ভাগ্যে লেখা থাকবে যে টাই ম্যাচ, কিন্তু সুপার ওভারে বাংলাদেশ এই ম্যাচটা হেরে গিয়েছে। অর্থাৎ একটা স্পিন উইকেটে কেমন করে ব্যাটিং করতে হয় সেটা ওয়েস্ট ইন্ডিজ ভালো দেখিয়েছে বাংলাদেশের তুলনায়। প্রথম ম্যাচে তারা অভিজ্ঞতা পেয়েছিল, হেরেছিল তারা, কিন্তু তারা অভিজ্ঞতা অর্জন করেছে এবং দ্বিতীয় ম্যাচে সেটা তারা খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। দ্যাট মিনস আপনি ওয়েস্ট ইন্ডিজকে এই ধরনের উইকেটে হারানোর জন্য যে মঞ্চ সাজিয়েছিলেন, যে প্রস্তুতি নিয়েছিলেন, সেই প্রস্তুতিটা আপনার সম্পূর্ণ কনক্লুসিভ কোনো প্রস্তুতি ছিল না, 100% নিরাপদ কোনো প্রস্তুতি ছিল না। ওয়েস্ট ইন্ডিজ জিতে নিয়েছে, এটি গেল একটি দিক। আর ম্যাচে অনেক ধরনের ভুল হয়েছে, আমি দেখছিলাম রিপোর্টে সবাই এই জিনিসগুলো জানে আর কি। আপনি অধিনায়ক অনেক ভুল করেছেন, টিম ম্যানেজমেন্ট অনেকগুলো ভুল করেছে এবং সেই কারণে এই ম্যাচটাই বাংলাদেশ সুপার ওভারে গিয়েছে এবং সুপার ওভারে বাংলাদেশ হেরে গিয়েছে। ভুল একটা না, আপনি যদি ভুল ধরেন এখানে অনেক ধরনের ভুল হয়েছে। অধিনায়ক সবচেয়ে বড় যে ভুলটা করেছেন, তিনি হয়তো মনেই করতে পারেননি যে এই ম্যাচটা 50 ওভারের দিকে যেতে পারে। এই কারণে তাকে 50 ওভারে একজন পার্ট টাইম বোলারকে ইউজ করতে হয়েছে। এমনও হতে পারতো যে সাইফ হাসানের সেই ওভার থেকেই আপনি যদি 2-3টা ছক্কা হয়ে যেত, তাহলে ধরেন আপনি ইজি কিন্তু ম্যাচটা জিতে যেত ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সাইফ হাসান তার দুর্দান্ত বোলিং করে সেই ম্যাচটা টাই করে দিয়েছেন। এটাই আমি মনে করি না যে বোলারের কোনো অধিনায়কের কোনো কৃতিত্ব ছিল, কারণ তাকে যে সেই ওভারে আনতে হবে সেটা মানে প্ল্যানিংয়ের মধ্যেই ছিল না অধিনায়কের। সো একটু ক্যালকুলেশনে তিনি ভুল করেছেন। এ ধরনের ম্যাচে সাধারণত এরকম হয়ে থাকে, কিন্তু তারপরও যেহেতু আপনি অধিনায়ক, আপনাকে কিন্তু বাদবাকিদের চেয়ে একটু উচ্চ মার্গের চিন্তা করতে হবে বা চিন্তায় আপনাকে এগিয়ে থাকতে হবে। এই কারণেই তো আপনি অধিনায়ক। তিনি সেই চিন্তাটা তিনি করেননি। তিনি মনে করেছিলেন যে এই ম্যাচটা যেভাবে ওয়েস্ট ইন্ডিজ খেলছে তাতে আমরা মনে হয় 42-40 ওভার আমরা জিতে যাব, অনেকের ওভারও বাকি থেকে যাবে। কিন্তু আপনি যখন প্ল্যানটা তৈরি করবেন, সেই প্ল্যানে কিন্তু একদম পুরোপুরি কনক্লুসিভ প্ল্যান যদি তৈরি করতে চান নিরাপদভাবে, তাহলে আপনাকে শেষ বল পর্যন্ত হিসাবটুকু রাখতে হবে যে কাকে আপনি কখন কোন কায়দায় ইউজ করবেন। আমার মনে হয় যে সেই প্ল্যানটা অধিনায়ক মেহেদী মিরাজ করেননি বলেই আপনি তার যে মূল বোলার যারা ছিলেন তাদের বোলিং কোটাটা আগে ভাগে শেষ হয়ে গিয়েছে, পার্ট টাইমার দিয়ে আপনাকে শেষ ওভারটা করতে হয়েছে। এটা গেল একটি দিক। আরেকটি দিক হলো প্রচুর ক্যাচ মিসও হয়েছে। আপনি যেখানে 1 রান হওয়ার কথা সেখানে 2 রান ওয়েস্ট ইন্ডিজ নিয়ে ফেলেছে এবং সুপার ওভারে যেটি মাত্র 11 রান দরকার ছিল, সেখানে আপনি দুজন যে ব্যাটারদেরকে নামানো হয়েছে, সাইফ হাসানের সাথে সম্মানে নেমেছিলেন এবং তারপরে শান্ত নেমেছিলেন, এটি আমাকে একটু অবাক করেছে। কারণটা হলো যে হয়তো অনেকে বলবেন যে 11 রান দরকার ছিল দেখে একদম পুরোপুরি প্রপার ব্যাটসম্যান যারা ছিলেন তাদেরকে এখানে খেলানো হয়েছে। কিন্তু আপনি লক্ষ্য করে থাকবেন যে এই উইকেটে 11 রান কিন্তু আপনার 20 রানের চেয়ে বেশি। কেন বলছি আমি? বাংলাদেশ যে পুরো 50 ওভার খেলেছে, সেই 50 ওভারের মধ্যে মাত্র 2টো ওভারে তারা আপনার ডাবল স্কোর করতে পেরেছে, মানে 10-এর উপরে রান করতে পেরেছে। সেটা 48 নম্বর ওভারে, 49 নম্বর ওভারে করেছে 18 রান এবং শেষ ওভারে 50 নম্বর ওভারে করেছে 16 রান। বাদ বাকি সব ওভারে কিন্তু আপনার সিঙ্গেল ডিজিটে রান। দ্যাট মিনস আপনি পুরো ইনিংস জুড়ে এখানে যে ধরনের উইকেট ছিল সেখানে আপনি তুলে খেলতে পারবেন না বা রান করাটা ভেরি টাফ। সো ফিরি ওয়েস্ট ইন্ডিজের প্রসঙ্গে, তারা যে পুরো 50 ওভার খেলেছে সেখানেও তারা মাত্র একটা ওভারে কিন্তু আপনি সর্বোচ্চ 11 রান করেছে, বাদবাকি সব ওভারে আপনার 9-এর নিচে রান তাদের। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে এই উইকেটে 11 রান মানেই কিন্তু আপনার 20 বা 22 রানের সমান। সো শেষ সুপার ওভারে বাংলাদেশ যে 11 রান চেস করতে নেমেছিল, সেখানে হয়তো মনে করেছিলেন অনেকে যে সৌম্য, সাইফ হাসান বা আপনার শান্ত এটা গ্রাফটিং করে হয়তো তুলে নিতে পারবেন। কিন্তু একটা প্রশ্ন বারবার আসছে যে আপনার রিশাদ কেন না? কারণ আপনার যেখানে রিশাদ ভালো মোমেন্টাম ছিলেন, প্রথম ওয়ানডেতে কিন্তু তিনি জিতিয়েছিলেন এবং শেষ গতকালকেও যখন আপনার খেলছিল, আপনার 39 রানের একটা ইনিংস কিন্তু তার ব্যাট থেকে এসেছে। তো সেই জায়গাটাতে আসলে তার পক্ষে মোমেন্টাম ছিল, ব্যাটিংয়ে খুব ভালো করছিলেন, তো তাকে না নামানোর কারণটা কিভাবে দেখছেন? উত্তরটা কিন্তু আপনার প্রশ্নের মধ্যেই রয়েছে, মোমেন্টাম। আপনি যখন ম্যাচটা কিন্তু টি-20 হয়ে গিয়েছিল, সুপার ওভার তো টি-20 ম্যাচ। সো টি-20 ম্যাচে বা এই ধরনের সুপার ওভারে জেতার জন্য মোমেন্টাম ভেরি মাচ ইম্পর্টেন্ট এবং এই মোমেন্টামটা বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। আপনি যে উইকেটে বাদবাকি ব্যাটাররা, আপনি প্রপার ব্যাটসম্যান যদি বলেন, বাদবাকি ব্যাটাররা কিন্তু রান করতে খুব পরিশ্রম করতে হয়েছে তাদেরকে, কেউ কিন্তু ভালো রান করতে পারেনি। সবার রানের স্ট্রাইক রেট আপনি যদি দেখেন 40-50 এরকমভাবে ছিল। ওয়ারেজ এই উইকেটে মাত্র 14 বলে 39 রান করেছেন রিশাদ। দ্যাট মিনস আপনি ওয়েস্ট ইন্ডিজের বোলারদের কীভাবে খেলতে হবে এবং কীভাবে আপনার যে
ছোট মাঠের একটা কোণা ছোট ছিল, সেই ছোট কর্নারটা কীভাবে ইউজ করতে হবে সেটা তার খুব ভালো মতো জানা হয়ে গিয়েছিল, শেখা হয়ে গিয়েছিল, অভিজ্ঞ হয়ে গিয়েছিলেন তিনি। তাহলে তার সেই অভিজ্ঞতা কেন আপনি সুপার ওভারে কাজে লাগাবেন না? আমার মনে হয় এখানে একটা ক্যালকুলেটিভ ভুল করেছে অবশ্যই, আমি মনে করি যে টিম ম্যানেজমেন্ট। এবং আর একটু সংক্ষিপ্ত করে বললে আপনি এই দায়টা পুরোপুরি যাবে আপনার কোচ, ব্যাটিং কোচ এবং অধিনায়কের উপর, কারণ তারাই সেট করেন যে আপনার সুপার ওভারে কারা ব্যাটিং করবে বা কারা বোলিংটা করবে। সো তাদের এই প্ল্যানটা পুরোপুরি যে ভুল হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আমি মনে করি যে তারা রিশাদ হোসেনকে যদি নামানো হতো, এবং রিশাদ হোসেন দেখুন প্রেস কনফারেন্সে আকিল হোসেন এসে বলছিলেন, ওয়েস্ট ইন্ডিজের স্পিনার, যে তারাও অপেক্ষা করছিলেন যে খুব সম্ভবত রিশাদ হোসেনই এখানে ব্যাটিংয়ে নামবেন, কিন্তু রিশাদকে তারা ব্যাটিংয়ে না দেখে একটু অবাক হয়েছেন। দ্যাট মিনস বাংলাদেশ অবশ্যই আমি মনে করি যে ক্যালকুলেটিভ একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং এই ভুল সিদ্ধান্তের কারণে এই ম্যাচটা হেরেছে। হ্যাঁ, আপনি বলতে পারেন লম্বা সময় যদি আমরা একটু চিন্তা করি, যেটা হচ্ছে যে আপনার টানা 4টা সিরিজ হার, বাংলাদেশের পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গিয়েছিল, তো সেটা কিন্তু বাংলাদেশ ঘরের মাঠে কিন্তু এরকম একটা উইকেট বানিয়ে জয় ফেরার চেষ্টা করেছিল। প্রথম ম্যাচ জেতা গেছে, দ্বিতীয় ম্যাচে কিন্তু আসল চিত্রটা আবারও ফুটে উঠেছে, কারণ আপনার উইন্ডিজ কিন্তু সেই পরিকল্পনায় কিন্তু বাংলাদেশকে হারিয়েছে। তো সেটা আসলে কি বাংলাদেশ এই বর্তমান যে ওয়ানডেতে প্রেক্ষাপট কিংবা যে মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে বারবার প্রশ্ন আসছে, সেটা কি আসলে ভবিষ্যতে আপনার বিশ্বকাপের জন্য অশনি সংকেত কিনা? আসছি আপনার প্রশ্নের উত্তরে। তার আগে আমি রিশাদের বিষয়টা একটু শেষ করি। সেটি হলো যে রিশাদকে যদি আপনি নামাতেন তাহলে দেখা যেত যে হয়তো রিশাদ প্রথম বলে আউট হয়ে যেতে পারতেন, কিন্তু আপনার সামনে তো অপশন ছিল। ঠিক একই রকমভাবে এখানে আপনি সাইফ হাসান এবং সৌম্য সরকারকে নামিয়েছেন। সৌম্য সরকার কিন্তু আপনার ফ্রি হিটের বলগুলোও খেলতে পারেননি। দ্যাট মিনস এই ধরনের উইকেটে ব্যাটিং করার জন্য যে ধরনের সাহস দরকার, যে ধরনের আপনার কিছুটা স্কিল দরকার, সেটা আমি মনে করি না যে প্রথম 3 ব্যাটসম্যানের মধ্যে ছিল। সো স্কিলটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেই স্কিলের অভাবটার কারণে বাংলাদেশ এই ম্যাচটা হেরেছে। আর ফিরে আপনার প্রসঙ্গে যেটি আপনি বলছিলেন, দেখুন আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সামনে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর জন্য এর চেয়ে ভালো আর কোনো পরিকল্পনা ছিল না বলেই কিন্তু আপনি এটা পুরোপুরি টার্নার উইকেট একটা তৈরি করা হয়েছে। কিন্তু সেই টার্নার উইকেটে দেখা গিয়েছে যে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে ভালো করতে পারেনি, বাট ফিরে এসেছে দ্বিতীয় ম্যাচে। দিস ইজ কল্ড এক্সপিরিয়েন্স। সো এই এক্সপিরিয়েন্সটা তারা কাজে লাগিয়েছে, এবং যে কায়দায় তাদের অধিনায়ক ব্যাট করেছেন সাই হোপ, তাতে দেখে মনে হচ্ছে যে এই ধরনের উইকেটে তিনি অনেক খেলেছেন। তাও কিন্তু না, তিনি আগের ম্যাচে এই উইকেট থেকে কেমন আচরণ করতে পারে বা কেমন ব্যাটিং করা উচিত সেটা জেনে শিখে তারপর কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করেছেন। ওয়ারেজ বাংলাদেশের বাদবাকি ব্যাটারদের জন্য কিন্তু এই ধরনের উইকেট হাতের তালুর মতো পরিচিত ছিল, কিন্তু তারা সেখানে রানটুকু করতে পারেননি। এখানে আমি যে শব্দটা ইউজ করছিলাম যে স্কিল, আপনি কত দ্রুত একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে টিকে থাকতে হলে যে কোনো পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতিতে বা বিরূপ পরিস্থিতিতে আপনাকে টিকে থাকতে হবে, এই স্কিলটা যদি আপনি যত দ্রুত আর আয়ত্ত করতে পারবেন ততই আপনি কিন্তু ভালো খেলোয়াড়। আমার কাছে মনে হচ্ছে যে স্কিলের অনেক বড় ঘাটতি ছিল বাংলাদেশ দলের। সো উইকেট, আপনার চেনা উইকেট, আপনি সবগুলো স্পিনারদেরকে নিয়ে দল গড়েছেন, তারপর আপনি এখানে ভালো ব্যাটিংটা করতে পারেননি বা ম্যাচটা জিততে পারেননি। এখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ দলের একটা ভালো শিক্ষা নেওয়ার বিষয়টা রয়েছে। আর তৃতীয় ওয়ানডে যেখানে হবে এই উইকেটেই হবে, এখানেই হবে। সো আমার কাছে মনে হচ্ছে না যে উইকেটের আচরণে কোনো ধরনের চেঞ্জ হবে। তবে এই যে 2 ম্যাচের থেকে বাংলাদেশ দল এবং ওয়েস্ট ইন্ডিজ যে অভিজ্ঞতাটা পেয়েছে, এই অভিজ্ঞতাটা যে ভালো কাজে লাগাতে পারবে এবং যে ধরনের এখানে আপনার অ্যাডাপ্টেড হতে পারবে যত দ্রুত, হি উইল বি দ্য উইনার। সবচেয়ে বড় প্রশ্ন এখন যেটা ঘুরে ফিরে আসছে যে উইকেট নিয়ে কিন্তু আপনার প্রতিপক্ষ স্পিনার আকিল যার কথা বলছিলেন, তিনি কিন্তু একটা মজার ছলে একটা কথা বলছিলেন, যেটা হচ্ছে যে টিভিতে দেখছিলেন উইকেটটা এরকম, তো তিনি বলেছিলেন যে তার টিভিতে কোনো সমস্যা কিনা। পরবর্তীতে দেখা গেছে তিনি বললেন যে টিভি ভালো, পিচ কালো। তো এই বিষয়টা আসলে কতটা হাস্যরসে পরিণত হয়েছে মিরপুরের উইকেট? না, আমি রঙের বিষয়ে যাব না। কারণটা হলো যে আমি অনেক ধরনের উইকেটের রং দেখেছি। একদম লাল এটাল রঙের উইকেট আমরা দেখেছি, ভারতে লাল রঙের উইকেট দেখেছি, আপনি অন্যান্য জায়গায় আপনার পুরো চকচক করে প্রায় আপনার সাদা মাটির উইকেটও দেখেছি আমরা। এখানে একটু রংটা কালো রং ছিল। মিরপুরের উইকেটের রং সাধারণত এরকমই হয়ে থাকে, কিন্তু বিষয়টা হলো যে এত র্যাঙ্ক টার্নার উইকেট নিয়ে আপনি যদি ওয়ানডে ম্যাচে খেলতে নামেন তাহলে সেটা আপনি ব্যাটারদের জন্য মোটেও কিন্তু কার্যকর কোনো কিছু হবে না। যেটি আমি বলছিলাম যে এই ধরনের উইকেটে যখনই কোনো ব্যাটসম্যান ব্যাট করতে নামেন তখন তার রান করাটা তার জন্য কিন্তু খুবই কঠিন একটা বিষয় হয়ে দাঁড়ায়। সো তিনি যখন আপনি প্রপার একজন ব্যাটসম্যান, যখন আপনি এই ধরনের উইকেটে রান করতে পারেন না বা তিনি শর্টস খেলতে পারেন না, তখন দেখবেন যে তার কনফিডেন্সে এক ধরনের ঘাটতি চলে আসে। তখন তিনি ভালো যে উইকেট থাকে সেই উইকেটেও ব্যাট করার জন্য যে নিজের আত্মবিশ্বাসটুকু খুঁজে পাবেন না। সো আমার কাছে মনে হচ্ছে যে সিরিজ জয়ের জন্য এই ধরনের উইকেট একবার দুবার আপনি তৈরি করতে পারেন, কিন্তু এই ধরনের উইকেটে যদি আপনি চিরকালীনভাবে অভ্যস্ত হয়ে যান তাহলে সেটা বড় ধরনের কিন্তু জটিলতা তৈরি করবে। কারণ আপনি এই ধরনের উইকেট কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে পাবেন না। ইন্টারন্যাশনাল ক্রিকেট বলতে আমি বলতে চাচ্ছি যে আপনি যে কোনো টুর্নামেন্টে, আইসিসির কোনো টুর্নামেন্টে এই ধরনের উইকেট কিন্তু পাবেন না। সো সেখানে আপনার একটু প্লাসিড ব্যাটিং উইকেট হয়ে থাকে বা স্পোর্টিং উইকেটও হয়ে থাকে, বাট এটা ফুললি আপনার র্যাঙ্ক টার্নার। আপনি প্রথম ওভার থেকে দেখা যাচ্ছে যে বল অফ স্টাম্পে পড়ে লেগ স্টাম্প দিয়ে বেরোয় যাচ্ছে এবং সেটাকে ওয়াইড দিচ্ছেন আম্পায়াররা। সো এই ধরনের র্যাঙ্ক টার্নারে আপনি কখনোই, আমার কাছে মনে হচ্ছে না যে ওই ব্যাটিংটা ভালো করে দলকে জিতে দিতে পারবেন।
এটা আপনার সবসময় দেখবেন যে আপনার লো স্কোরিং ম্যাচটাই হবে, এবং সেই লো স্কোরিং ম্যাচে এই ধরনের উইকেটে যে ব্যাটসম্যান বা যে দল আপনার ভালো স্কিল দেখাতে পারবে ব্যাটিংয়ের, সেই দলই জিতবে। প্রথম ম্যাচে স্কিলটা ভালো করেছিল বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ করেছে, এই কারণে সিরিজের সমতা এখন। গতকালকে কিন্তু ম্যাচ শেষে অনেক দর্শকরা কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন, এবং পাশাপাশি তারা কিন্তু মাঠে এসে উপস্থিত হয়ে কিন্তু দর্শক সবাই কিন্তু মানে বলতে গেলে বাংলাদেশ জন্যই মানে এত উল্লসিত গ্যালারি তারা সমর্থন জুগিয়েছেন, কিন্তু তারপর দিন শেষে যখন হতাশ হয়ে ফিরতে হয়েছে তারা কিন্তু ক্যাপ্টেনকেই দোষেছেন, এবং পাশাপাশি আপনার সৌম্য সরকার এবং সাইফ হাসান, তো তাদের বিষয়ে আসলে কি ব্যাটিং মানে বারবার প্রশ্ন আসছে যে মেইন ব্যাটার হিসেবেও তারা কেন আসলে ব্যর্থ হলো, রিশাদকে কেন নামানো হলো না, মানে তারা মিরাজের ক্যাপ্টেন্সিটা কিন্তু বারবার দুষছেন। এবং পাশাপাশি যদি রকিবুল হাসানের কথা বলি, তিনিও কথা বলেছিলেন, তিনি কিন্তু জানালেন যেটা হচ্ছে যে আপনার ফিল্ডিংয়ে বাংলাদেশ বেশ কিছু ভুল করেছিল, তো এই ভুলগুলো আসলে বাংলাদেশের ম্যাচ শেষে কিন্তু অনেক বড় হয়ে দেখা দিয়েছে। না দেখুন, সাইফ হাসানকে আমার মনে হয় যে দায়ী করাটা ঠিক হবে না, কারণটা হলো যে তার বোলিংয়ের কারণেই এই ম্যাচটা সুপার ওভারে যেতে পেরেছিল, নাহলে আপনি 5 রান দরকার, সেখানে তিনি একটা উইকেট নিয়ে ফেলেছেন এবং 4 রান মাত্র দিয়েছিলেন, ম্যাচটা টাই হয়েছে তার কারণেই। কিন্তু বোলিংটা তিনি দুর্দান্ত করছেন, ব্যাটিংটা হয়তো ভালো করতে পারেননি তিনি, বাট আমার কাছে মনে হচ্ছে যে বাদবাকি যাদের কথা আপনি বললেন তারা অবশ্যই এই ম্যাচের জন্য দায়ী। অধিনায়কের তো ভুলগুলো খুবই দৃষ্টিকটুভাবে চোখে পড়েছে। একজন অধিনায়কের কাছ থেকে আপনার অধিনায়ক দলকে আপনি টেনে নিয়ে যাবেন, অথবা দলকে আপনি ভালো যে নেতৃত্ব দেওয়ার যে একটা বিষয় থাকে, পুরো দলকে উজ্জীবিত করার বিষয় থাকে, সেটা আমি মনে করি যে এই ম্যাচে পুরোপুরি অনুপস্থিত ছিল। তার বোলিং প্ল্যানিংটা ভুল ছিল, তিনি নিজে ক্যাচ ছেড়েছেন খুব দুর্দান্ত, মানে ক্রুশিয়াল মোমেন্টে বেশ কয়েকটা ক্যাচ বাংলাদেশও এখানে ছেড়েছে। আর ফিল্ডিংটা আপনি যেটি একটু আগেই আমি বললাম যে 1 রানের জায়গায় 2 রান করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, আর যখনই আপনি 1 রানের জায়গায় 2 রান করে নেবেন সেখানে কিন্তু আপনি পিছিয়ে থাকছেন, নিয়ারলি 50% একটা ম্যাচে পিছিয়ে থাকছেন। তো সেটা আমি মনে করি যে খুব ক্রুশিয়াল কিছু হয়েছে। অধিনায়কের ভুল ছিল, টিম ম্যানেজমেন্টের ভুল ছিল, আপনি সুপার ওভারে আপনার ব্যাটিংয়ের যে ব্যাটসম্যান যাকে পাঠিয়েছেন সেখানে প্ল্যানিংয়ে ভুল ছিল। এত ভুল থাকলে আপনি ম্যাচ জিতবেন কিভাবে? সো এই সব ভুলের সমাহারের কারণেই বাংলাদেশ এই ম্যাচটা হেরেছে। ক্যাপ্টেন্সি নিয়ে যদি বারবার যেহেতু কথা আসছে, এখন 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নিশ্চয়ই মিরাজের কাঁধেই চড়েই কিন্তু বাংলাদেশ স্বপ্ন দেখবে নতুন কিছুর, তো সেই জায়গাটাতে আসলে মিরাজকে নিয়ে এতদূর চিন্তা করবে কি এখন? কারণ এত নেগেটিভ কিন্তু অলরেডি ছড়িয়ে পড়েছে, যেটা হচ্ছে যে নেগেটিভ বলতে গেলে আপনার এতগুলো সিরিজ হার, মিরাজের নেতৃত্বে আপনার 10-12 ম্যাচের কিন্তু 10টা দিয়ে হেরেছে, তো সেই জায়গাটাতে আসলে মিরাজের ক্যাপ্টেন্সি কতটুকু আস্থা রাখতে পারে, কিংবা বিশ্বকাপে তাকে নিয়ে স্বপ্ন দেখা যায় কিনা? না, ক্যাপ্টেন্সি তিনি কিন্তু তার জন্য নতুন কোনো কিছু না। আন্ডার-19 তিনি ক্যাপ্টেন করেছেন, এর আগেও তিনি বেশ কয়েকটি ম্যাচে ক্যাপ্টেন্সি করেছিলেন, এবং এখন প্রপার ক্যাপ্টেন হিসাবে তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন ওয়ানডেতে। বাট আপনি তার পেছনের যে 12টা ম্যাচ তিনি খেলেছেন অধিনায়ক হিসাবে, সেখানে দেখবেন যে 1টা বা 2টো ম্যাচে তিনি খুব সম্ভবত জিতেছেন, এবং সেই যে জেতা ম্যাচগুলোতে অধিনায়ক হিসাবে তার যে খুব বড় কোনো কৃতিত্ব বা তার কোনো ভূমিকা রয়েছে সেটা কিন্তু আপনি খুঁজে পাবেন না। বরঞ্চ যে ম্যাচগুলোতে হেরেছেন সেই ম্যাচগুলোতে তার অধিনায়কত্বের অনেক ধরনের ভুল ছিল বলেই আপনি এই ম্যাচগুলো বাংলাদেশ হেরেছে। সো অধিনায়ক হিসাবে তার সময়টা মোটেও ভালো যাচ্ছে না। তিনি অধিনায়ক হিসাবে যেরকমভাবে আপনার নেতৃত্ব দেওয়ার উচিত ছিল বা যে ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল সেটা তিনি করতে পারছেন না ঠিকভাবে। আর অধিনায়ক যখনই একজন বোলার হন তখন দেখবেন আপনি যে তিনি তার বোলিংটা একটু বেশি করেন, তার অন্যান্য যে অস্ত্র রয়েছে তার সাথে যারা অস্ত্র রয়েছে সেই অস্ত্রগুলোকে তিনি ইউজ করতে চান না, অনেক সময় নিজে এসে বোলিং করার একটা টেন্ডেন্সিটা তার মধ্যে চলে আসে। আমি মনে করি যে সেটা আমরা আরও আলোচনা করবো, একটু বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক দেখছেন ডিবিসি খেলার দুনিয়া, নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। কাসার যেটা আমরা আলোচনা করছিলাম বিরতির আগে পর্যন্ত, যে আপনার যেইভাবে বাংলাদেশ হারলো, বারবার প্রশ্ন উঠছে ক্যাপ্টেন্সি নিয়ে, কোচ নিয়ে, যেমনটা হচ্ছে যে আপনার ব্যাটিং কোচের কথা আপনিও বলছিলেন, যেটা হচ্ছে তাদের সিদ্ধান্তে কিন্তু আপনার সুপার ওভারে 3 জন ব্যাটার সেট করা হলো। তাদের পরিকল্পনার ঘাটতি কিন্তু বারবার ফুটে উঠছে, এবং স্কিলের ঘাটতি যেটা আপনি বলছেন যে ব্যাটিংয়ের সমস্যাটা কিন্তু এখনও কাটেনি, সেই জায়গাটাতে আসলে সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছে কিনা ব্যাটিং কোচের? অবশ্যই সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠবে। কারণটা হলো যে আপনি যখন দল জেতে তখন আপনি অন্যান্য সবার সাথে তারাও কিন্তু আপনার এই সাফল্যের অংশীদার হয়ে থাকেন। তো দলের সাফল্য যখন আপনি অংশীদার হবেন, ঠিক একই রকমভাবে দলের ব্যর্থতার দায়ভারও আপনাকে অবশ্যই নিতে হবে। এবং কালকের এই ম্যাচটা যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে সেখানে আমি মনে করি যে অনেক বড় একটা ভুল ছিল। সুপার ওভারে আপনি কোন ব্যাটারকে দিয়ে ব্যাটিং করতে নামাবেন, সেই জায়গাটায় তারা আমি মনে করি যে একটা বড় ধরনের মিস্টেক করেছেন, কোনো সন্দেহ নেই। আমি যেটা আবার বললাম যে অনেক সময় এমন হতে পারে যে মনে করেছে যে 6 বলে 11 রান দরকার, এখানে প্রপার ব্যাটসম্যান আমি নামিয়ে দিলে খুব সম্ভবত ম্যাচটা জিতে যাব, কিন্তু সেই প্রপার ব্যাটসম্যানরাই আপনার এই উইকেটে ফ্রি হিট থেকে রান নিতে পারেননি। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা বড় ধরনের একটা মিস্টেক তারা করেছেন, কোনো সন্দেহ নেই। এই ম্যাচ হারার জন্য যদি আপনি দায়ী করতে চান তাহলে ক্যাপ্টেন, কোচ এবং ব্যাটিং কোচ সবাইকে এক অর্থে দায়ী করতে হবে, অর্থাৎ টিম ম্যানেজমেন্ট এখানে অনেক বড় একটা দায়টা তাদেরকে নিতেই হবে, কোনো সন্দেহ নেই। মোহাম্মদ সালাউদ্দিনের কথা বারবার বলা হচ্ছে যে তাকে নিয়ে এত
আলোচনা ছিল, অনেক সমালোচনা ছিল অতীতে, যেটা হচ্ছে যে হয়তোবা তাকে দলে ফেরানোর পর কিংবা দলের সাথে অন্তর্ভুক্ত করার পর হয়তোবা দলটা বদলে যাবে, ব্যাটিং যে সমস্যাগুলো ছিল সেটা কেটে যাবে। তাকে অন্তর্ভুক্ত করার পর এখনও পর্যন্ত কিন্তু বাংলাদেশ সেই অভূতপূর্ব মানে ভালো কোনো সাফল্য কিন্তু এখনও পর্যন্ত আসেনি। টানা হার, বেশ কয়েকটা সিরিজ বিক্ষিপ্তভাবে যদি আলোচনা করি, সেটা হচ্ছে আলোচনা করার কয়েকটা সিরিজ জিতেছে, এখনও পর্যন্ত কিন্তু স্ট্রাগল করছে। না, আমি ইন্ডিভিজুয়ালি কারোর নামের প্রতি যাব না, কারণ ইন্ডিভিজুয়ালি কারোর নাম নিয়ে যদি আপনার সমালোচনা করা হয় তাহলে আমার কাছে মনে হবে যে না এক ধরনের অভিযোগ তার বিরুদ্ধে করতে যাচ্ছি। ক্রিকেট টিম গেম, এখানে আপনি একটা সিদ্ধান্ত আপনি অবশ্যই নেবেন, কিন্তু সেই সিদ্ধান্তটা ইমপ্লিমেন্ট করে কিন্তু পুরো দল মিলেই। সো আমার কাছে মনে হচ্ছে যে যদি আপনি দায়ী করতে চান তাহলে পুরো টিম ম্যানেজমেন্টকে দায়ী করতে হবে, এবং সেই সঙ্গে এই টিম ম্যানেজমেন্টের তৈরির পেছনে যারা রয়েছেন কারিগর তাদেরকেও দায়ী করতে হবে। কারণ শুধুমাত্র আপনি এই একজন দুজনকে যদি দায়ী করেন তাহলে মনে হবে যেন ইন্ডিভিজুয়ালি হয়তো তার বিরুদ্ধে আপনি এক ধরনের অভিযোগের তীর ছুটছেন। তো এখানে দলগতভাবে বাংলাদেশ ব্যর্থ হয়েছে, কোনো সন্দেহ নেই, এবং ক্রুশিয়াল সময়ে আপনাকে এমন অনেক ধরনের প্ল্যান নিতে হয়, অনেক ধরনের সিদ্ধান্ত নিতে হয়, যে সিদ্ধান্ত কিন্তু আপনাকে মানে ইনে স্ট্যান্ডস আপনার কিন্তু ম্যাচটা চেঞ্জ করে দেয়। সেই জায়গাটাকে আমি মনে করি যে সিদ্ধান্ত নিতে টিম ম্যানেজমেন্ট কিছুটা ভুল করেছে, এবং সেই দায়টা টিম ম্যানেজমেন্টের সঙ্গে ক্যাপ্টেনকেও নিতে হবে, এবং যারা এই টিম ম্যানেজমেন্ট তৈরি করেছেন তাদেরকেও সেই দায়টা নিতে হবে, ওয়ারেস বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। ওপেনিং পেয়ারের কথা যদি বলি, বারবার ঘুরে ফিরে কিন্তু আপনার পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তানজিদ তামিম, পারভেজ ইমন, সৌম্য সরকার, সাইফ হাসান, মানে এদের মধ্যেই কিন্তু আটকে আছে ওপেনিংয়ের যে মানে সমাধানের পথটা। তো সেই জায়গাটাতে আসলে বাংলাদেশ কিন্তু এখনও ভালো মানের ওপেনিং পেয়ার পায়নি, সেট পায়নি। তো এটা আসলে বাংলাদেশ দলের জন্য তো ওয়ানডে ফরম্যাটে এখনও পর্যন্ত ঢুকছে, এটাও নিশ্চয়ই একটা কারণ। না, ওপেনিং পেয়ারটা কিন্তু সেট প্রায় হয়ে গিয়েছিল। আপনি তানজিদ তামিমের সঙ্গে পারভেজ হোসেন ইমন, কিন্তু ইমন ইনজুরিতে পড়ার কারণে আপনি এই ওপেনিং স্লটটা একটু চেঞ্জ করতে হয়েছিল। পরে আপনি সাইফ হাসানকে আনা হয়েছিল, যে সাইফ হাসানকে একসময় চিন্তাই করা হতো না, তাকে আনা হয়েছিল এবং তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন, এবং তার জায়গাটা এখন পর্যন্ত কিন্তু আপনার সবচেয়ে নিরাপদ হিসাবে তিনি মানে কাউন্ট করতে পেরেছেন বা দেখাতে পেরেছেন। সো ওপেনিংয়ের চেয়ে বড় বিষয়টা হলো যে ওপেনিংয়ে হয়তো দুজন একসঙ্গে রান পাচ্ছেন না, একজন পাচ্ছেন, কিন্তু বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যাটা হলো যে মিডল অর্ডারে আপনার 3 থেকে যে 5 নম্বর পর্যন্ত যে ব্যাটার যারা রয়েছেন তারাই কিন্তু আপনার এই দলের মেরুদণ্ড, ব্যাটিংয়ের মেরুদণ্ড। তারা ব্যাটিংটা ভালো মতো করছেন না, বা তারা একটা দলকে 50 ওভারে বা আপনার একটা টি-20 ম্যাচে যে জায়গায় নিয়ে যাওয়ার কথা সেই জায়গাটা কিন্তু তারা প্রায় প্রত্যেকটা ম্যাচে কিন্তু ব্যর্থ হচ্ছেন। এই কারণে আমাদেরকে ব্যাটিংয়ের জন্য নিচের দিকে তাকাতে হচ্ছে, আপনার রিশাদ হোসেনের উপর নির্ভর করতে হচ্ছে, কখনো কখনো আপনি লেজের সারির ব্যাটসম্যান যারা রয়েছেন তাদের উপর আস্থাটুকু রাখতে হচ্ছে। দেখুন, একটা দলের ব্যাটিং কত শোচনীয় সেটা বোঝা যাচ্ছে কিন্তু জাস্ট এই যে রিশাদ হোসেনের কথা আমরা কিন্তু বারবার বলছি, রিশাদ হোসেন কিন্তু দলের প্রপার ব্যাটসম্যান হিসেবে খেলেন না, তিনি কিন্তু আপনার অলরাউন্ডার হিসেবে খেলেন, এবং যিনি 7 নম্বর বা 8 নম্বরে ব্যাট করেন বা 9 নম্বরে অনেক সময় ব্যাট করেন, যার কাছ থেকে আপনার যখন আপনি কম বলে বেশি রান দরকার হয় সেটা তিনি করে দিতে পারেন। কিন্তু 1 থেকে 7 নম্বর পর্যন্ত, 6 নম্বর পর্যন্ত যে ব্যাটার যারা রয়েছেন তাদের কাজটুকু কিন্তু মূল ব্যাটিং করাটা, তো তারা ব্যর্থ হচ্ছেন দেখে, তাদের উপর আমরা আস্থা রাখতে পারছি না দেখে রিশাদ হোসেনের মতো একজন ব্যাটারের কাছ উপর কিন্তু আমাদেরকে আস্থা রাখতে হচ্ছে বা বলতে হচ্ছে যে তাকে কেন নামানো হচ্ছে না। এটাই কিন্তু আমি মনে করি যে পুরো ব্যাটিংয়ের দুর্দশার চিত্রটা ফুটে উঠেছে বাংলাদেশ দলের। সো এই ব্যাটিংটা নিয়ে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে 1-2 ম্যাচ জিততে পারবেন, কিন্তু আপনি কখনোই স্ট্যাবল কোনো দল হতে পারবেন না, এবং কখনোই আপনাকে মানে এই ব্যাটিংটা স্থিতিশীল না হলে কখনোই আপনি ম্যাচ জিততে পারবেন না। মিরাজুর হৃদয়ের কথা কিন্তু বারবার আসছে, যেটা হচ্ছে যে আপনার হৃদয়কে গতকালকে প্রমোশন দিয়ে কিন্তু তিনি নামানো হয়েছিল, তিনি সেখানে ব্যর্থ হয়েছেন। এবং পাশাপাশি যদি মিরাজের ব্যাটিংটার কথা নিয়েও যদি বলি, বোলিংয়ের পাশাপাশি তিনি ব্যাটিংটাতেও খুব একটা কিন্তু আলো কাটতে পারছেন না। ক্যাপ্টেন যেরকম একটা ব্যাটিং কিংবা ইনিংস খেলার কথা তার কাছ থেকে আমরা যেরকম প্রত্যাশা করি, তিনি কিন্তু বারবার ফ্লপ হচ্ছেন। তাহিদ হৃদয়ের আউটের প্রসঙ্গটা বলি, যে তিনি 19 বলে 12 রান করেছিলেন এবং যেভাবে খেলছিলেন খুব ভালোভাবে খেলছিলেন, কিন্তু আমি নিজে প্রেস বক্সে ছিলাম, তাকে দেখে মনে হয়েছিল যে বোধহয় খুব বেশি গরম লাগছে বা রোদ পড়ছে, এই কারণে বোধহয় তিনি যে কায়দায় আউট হলেন মনে হচ্ছিল যেন বোধহয় ড্রেসিং রুমে গিয়ে আমি একটু বিশ্রাম নেই। তো এটা কখনোই কিন্তু আপনি এই ধরনের টেন্ডেন্সি দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে টিকে থাকতে পারবেন না। আপনাকে কিন্তু কোনো ভুল শট খেলা যাবে না, এবং যে ধরনের বাংলাদেশ দলের প্রায় ব্যাটসম্যানদের একটা বড় ধরনের জটিলতা চলে এসেছে যে তারা শুধুমাত্র স্লগ সুইপ করেন। স্লগ সুইপ বা সুইপ শট কিন্তু যে কোনো সময় সুইপ শট থেকে রান আসে, মানে সুইপ থেকে রান আসে কোনো সন্দেহ নেই, কিন্তু যখনই আপনি সুইপ শট খেলতে যাচ্ছেন তখন কিন্তু আপনি এটাকে বলা হয় যে ব্লাইন্ড শট। কারণ আপনি কোন ব্যাটের কোন জায়গায় বল লাগবে বা বলটা কোন জায়গায় পড়ছে সেটা আপনি জানেন না, যা শুধুমাত্র কিন্তু একটা অ্যান্টিসিপেশন করেই সেখানে রানটুকু করার চেষ্টাও করছেন। আমি মনে করি যে এই ধরনের উইকেটও আপনি যদি প্রপার ব্যাটিংটা করতে পারেন, মানে যে ধরনের বল আসবে আপনাকে সে ধরনের যদি আপনি ব্যাটিংটা করতে পারেন, তাহলে দেখবেন যে রান আসবে। যে কাজটা করেছেন কিন্তু শাইহোপ কিন্তু কালকের এই ম্যাচে আপনি দেখবেন না যে আপনি খুব স্লগ সুইপ করেছেন বা আপনি চামচের মতো ব্যাট বানিয়ে সেরকমভাবে খেলেছেন, বা অফসাইডের বলকে টেনে তিনি লেগ সাইডে নিয়ে গিয়েছেন, তাও কিন্তু না। যখন যে বলের যে প্রাপ্য
প্রাপ্য সেই কাজটুকু তিনি করেছেন এবং সেই প্রপার ক্রিকেট খেলে ব্যাটিং করেই কিন্তু তিনি রান পেয়েছেন। এখানেই বাংলাদেশ দলের জন্য অনেক বড় একটা সমস্যা। আমরা যখনই দেখবেন যে রান পায় না, তখন আপনি ভুল শট খেলি এবং স্লগ সুইপ খেলে আউট হয়ে যায় এই ক্ষেত্রে। আর যেটি তাহিদ হৃদয়ের বিষয় বলছিলাম, আর মেহেদী মিরাজও তাই। মেহেদী মিরাজ, আপনি ব্যাট হাতে একজন অধিনায়কের কাজ কি? সামনে থেকে নেতৃত্ব দেওয়া, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সেই কাজটুকু তার মধ্যে দেখা যাচ্ছে না, দেখেই কিন্তু এখন এত সমালোচনা উঠছে তার মধ্যে। বাট মেহেদী মিরাজ নিজে ভালো ক্রিকেটার, কোনো সন্দেহ নেই, তিনি বোলিংও ভালো করেন, ব্যাটিংও ভালো করেন, কিন্তু এই ম্যাচে তার ফিল্ডিংটা আমি মনে করি যে বাংলাদেশ দল যে এই আপনার ম্যাচটা টাই হয়েছে এবং যেভাবে বাংলাদেশ দল যে ম্যাচটা হেরেছে, তাতে তার ফিল্ডিংয়ের দুর্বলতাটা অনেকাংশে একটা দায়ী। আর বাকি যদি আমরা বলি, যেটা হচ্ছে যে আপনার পরবর্তীতে নাজমুল শান্ত আছেন। নাজমুল শান্ত কিন্তু ক্যাপ্টেন্সি ছাড়ার পর কিন্তু তাকে নিয়ে অনেক কথা হয়েছে, তিনিও মানসিক চাপে আছেন, কিন্তু এখনও পর্যন্ত সেই ভালো খেলা কিংবা ফর্মে যেরকম তাগিদ দেখা যাচ্ছে সেটা কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না তার কাছ থেকে। রাইট, এবং আমি একটু অবাক হয়েছি কালকে যখন আপনি সুপার ওভারে নাজমুল হোসেন শান্তকে নামানো হয়েছে, সেখানে একটু অবাক হয়েছে। হি ইজ নট ইন দ্য টি-20 স্কোয়াড অলসো, তিনি কিন্তু টি-20 দলেও নেই। আর যেহেতু সুপার ওভার টি-20 মানেরই খেলা, একটা মতোই খেলা, সেখানে আপনি তাকে কেন পাঠাবেন? এবং তিনি এই ম্যাচেও খুব একটা যে ভালো রান করেছিলেন তা কিন্তু না, খুব সম্ভবত 23 বা 24-এর মতো রান করেছেন, বাট খুবই স্ট্রাগল করতে হয়েছে তাকে। সো সব কিছু মিলে এই ম্যাচের জন্য যেরকম একটা প্রপার প্ল্যান করার কথা ছিল, সেই প্ল্যানটা করতে পারেনি বাংলাদেশ দল, এবং সেই প্ল্যানটা যেভাবে এক্সিকিউট করার কথা ছিল বাদবাকিদের, তারাও সেরকমভাবে করতে পারেনি। আর নাজমুল হোসেন শান্ত, যখন আপনি 3 নম্বর বা 4 নম্বরে ব্যাট করবেন, আপনি টানা ধারাবাহিকভাবে যখন ব্যর্থ হতে থাকবেন, তখন বোঝা যাবে যে নিশ্চয়ই আপনার টেকনিক্যালি বা স্কিলে কোনো ধরনের ঘাটতি রয়েছে। সেই ঘাটতিটা যত দ্রুত তিনি পোষাতে পারবেন, ততই তাকে কিন্তু আপনার তার জায়গায়, যে জায়গায় তিনি খেলছেন সেই জায়গায় তিনি তার ন্যায্যতাটা একটা যুক্তি দিতে পারবেন। আর নাজমুল হোসেন শান্ত আফগানিস্তানের বিরুদ্ধেও ভালো সিরিজ খেলতে পারেননি, তিনি খুব দ্রুত আউট হয়ে গিয়েছেন। এখানেও তিনি যে 2টো ম্যাচ এখন পর্যন্ত খেলেছেন, তাতে তাকে আমার কাছে মনে হচ্ছে না যে আপনার একজন প্রপার ব্যাটসম্যানের কাছ থেকে এমন ব্যাটিংটা আমরা আশা করছি। ছোট করে যদি একটু জানতে চাই, যেটা হচ্ছে যে সিরিজ ডিসাইডিং ম্যাচ আগামীকাল, বাংলাদেশের সম্ভাবনা কতটুকু? কিছুটা তো পিছিয়ে গিয়েছে বাংলাদেশের সম্ভাবনা, কারণ একই উইকেটে খেলা হবে এবং এই উইকেটে ওয়েস্ট ইন্ডিজ জেনে গিয়েছে যে রান কীভাবে করতে হবে, বোলিং কীভাবে করতে হবে। দেখুন, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু পুরো 50 ওভার স্পিনারদের দিয়ে করিয়েছে, অথচ তাদের দলে কিন্তু 2জন পেস বোলার ছিলেন, সেই পেস বোলারদেরকে তারা ইউজই করেনি। আমি জানি না এটা ওয়েস্ট ইন্ডিজ কেন করেছে। ওয়েস্ট ইন্ডিজকে আপনার ওই উইকেট ব্যবহারের জন্য, উইকেট থেকে বাড়তি সুবিধা নেওয়ার জন্য এটা করেছে, নাকি বাংলাদেশ দলে যে এরকম স্পিন উইকেট বানিয়েছে সেটার জন্য তারা এক ধরনের বাংলাদেশ দলকে অসম্মান করার জন্য এটা করেছে? আই ডোন্ট নো। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে না এরকম কোনো কিছু করবে, কারণ তারা আপনার প্ল্যান অনুযায়ী সেটা করেছে, যে যেখানে দেখেছে যে পেস বোলারদের চেয়ে স্পিনাররাই এখানে বেশি সুবিধাটা পাচ্ছেন, এই কারণে তারা আকিল হোসেন নামে একজন পেস স্পিনারকে তারা কিন্তু আগের দিন রাত্রে উড়িয়ে এনেছে, যিনি কিন্তু ভোর 4টায় বাংলাদেশে পৌঁছেছেন এবং দুপুর 1:30টায় খেলতে নেমেছেন, এবং তিনি ম্যাচ উইনিং এই আপনার পারফরমেন্স উপহার দিয়েছেন। দিস ইজ কল্ড দ্য ডিফারেন্স। আপনি এই যে হঠাৎ করে কাউকে নিয়ে আসলেন এবং তিনি যে ভালোভাবে পারফরমেন্স করে দলকে জেতাচ্ছেন, এটাই বুঝিয়ে দিচ্ছে যে মানে পারফেক্ট সিদ্ধান্ত এবং এক্সিকিউশনটা ভালো। সো আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ দল কিছুটা হলেও আপনার একটু ব্যাকফুটে থাকবে তৃতীয় ম্যাচে, আর উইকেট একই রকম থাকবে। নির্ভর করছে যে বাংলাদেশ দল কত আগের ম্যাচ থেকে কীভাবে শিক্ষাটা নিয়েছে এবং সেটা কীভাবে কাজে লাগাতে পারবে। তারপর আমি মনে করি যে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ, এখন এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের এগিয়ে থাকার সুযোগটা বেড়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য যুক্ত হওয়ার জন্য।